Addressed by His Excellency Mohammed Yunus of the interim government of 3 দিন ধরেই আওয়ামী অনুসারীরা সমাজপাতা গরম করে ফেলেছে শেখ হাসিনার ফিরে আসার সংবাদে। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যম আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বরাত দিয়ে খবর প্রকাশ করে খুব দ্রুতই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই দেশে প্রবেশ করবেন। একদিকে যতই দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে দেশের পরিস্থিতি, অন্যদিকে ডক্টর ইউনূসকে ক্ষমতা ছাড়তে কঠোর আলটিমেটাম দিয়ে বসলেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে এবার শেখ হাসিনার কাছেই ক্ষমতা বুঝিয়ে দিয়ে নিজে পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এদিকে মহাবিপদে পড়তে চলেছেন তার উপদেষ্টা এবং সমন্বয়করা। সারা দেশে কি করতে চলেছে দর্শক, বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানান, গত রাত 11:15টার দিকে ফোন করেন তিনি। 10 মিনিটের আলাপে পারস্পরিক কুশল বিনিময় করেন এই দুই নেতা। এরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশের কি অবস্থাটা আপনারা দেখেন। এখন তো ধর্ষণ জন্য একটা মহা উৎসবে পরিণত হয়েছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এরকম ইফটিজিং বা ধর্ষণ যেটা যখন হলো তখন সঙ্গে সঙ্গে আমি আইন করে দিয়েছি। বাংলাদেশে শান্তি বজায় রাখা এবং সেখানে রাজনৈতিক একটা স্থিতাবস্থা ফিরিয়ে আনা ভীষণ রকমভাবে জরুরি, এবং এই জায়গা থেকেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও কি তারা তাদের মতন ব্যবস্থা নিচ্ছে। দর্শক সালাম এবং শুভেচ্ছা। খবরটা ছিল এরকম, জাইয়াদিনের নিউজ পোর্টাল হেডলাইন করেছে হাসনাত সাজ্জিদকে শুয়োর বললেন উপস্থাপিকা বর্ণা। আমরা এর আগে আপনাদেরকে ধারণা দিয়েছি একজন উপস্থাপিকা আপত্তিকর মন্তব্য করেছেন, কটূক্তি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন নেতাদের। খবরটা এইভাবে এসছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল একটি ভিডিও ভাইরাল হয়। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে ওয়ান ম্যান আর্মি হিসাবেই বাংলাদেশকে তিনি পরিচালিত করছেন। তার বিপরীতে রাজনৈতিক দলগুলো নানান ইস্যুতে একাট্টা হয়েছে, কেউ হয়তো তলে তলে সাপোর্টও করছে, আবার প্রকাশ্যে বিরোধিতাও করছে। এর মাঝখানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন মানবিক বলেন, আবার কোনো কোনো অংশে এটাকে ভুলও বলি, বাট ওই প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। আপনাদের এটা খেয়াল থাকার কথা যে রোহিঙ্গা ইস্যুতে এই যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া নিয়ে একটা মানে ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল শেখ হাসিনা। তো সেই সিদ্ধান্তটা যেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে হয়তো আগামী কয়েক বছর পর আমরা বুঝতে পারবো। কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি হাফিজ ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু আসলে এমন একটা সময় বাংলাদেশে হ্রাস করছে যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। এরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশের কি অবস্থাটা আপনারা দেখেন। আজকে মেয়েদের সম্মান নাই। মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না। মেয়েরা কিভাবে কাপড় চোপড় পরবে সেটাও যেন একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়, এবং মেয়েদেরকে ঘর থেকে যেন বেরোতে না পারে। আর অনবরত এখন তো ধর্ষণ জন্য একটা মহা উৎসবে পরিণত হয়েছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এরকম ইফটিজিং বা ধর্ষণ যেটা যখন হলো তখন সঙ্গে সঙ্গে আমি আইন করে দিয়েছিলাম। এমনকি যে ধর্ষক তার পরিচয়টাই যেন প্রচার হয়, তার ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেভাবে আইন করে দিয়েছি। কিন্তু এই 2024 সালের আগস্ট মাসের 5ই আগস্টের পর থেকে আজকে কি অবস্থা বাংলাদেশে? মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা হ্রাস করছে, যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। হাটে ঘাটে মাঠে মেয়েদেরকে অনবরত লাঞ্ছিত করা হচ্ছে। ক্ষমতা এসেছে একজন সুদখোর জঙ্গি নেতা ইউনূস, তার আমলে থেকে আন্দোলন করতেই পারছে না। 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে বা 15 জুলাই পর্যন্ত আন্দোলন করেছে, তো তাদের উপরে টিয়ার গ্যাস মারা, সাউন্ড গ্রেনেড মারা, আমরা তো কিছুই করি। অথচ এখন মহিলা শিক্ষক বাচ্চা নিয়ে আছে, তার উপরে গরম পানি মারা হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। মেয়েদের কাপড় চোপড় ছেড়ে স্বাধীনতা নষ্ট করা হচ্ছে, ওড়না টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ধরনের অনাচার কিন্তু চলছে। মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে, তাদের উপরে হামলা,
দুজন মারা গেছে, সেটা লাশ গুম করে ফেলা হয়েছে। গার্মেন্টসের মহিলা শ্রমিকরা আন্দোলন করতে গেছে, সেখানেও তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের উপরে চড়া হয়েছে, একর সাথে সাথে তাদের উপরে নির্যাতন। ছাত্ররা আন্দোলন করে, সেখানেও নির্যাতন। আজকে আমাকে কেউ স্বৈরাচার বলে, তাহলে আপনার বিচার করে দেখেন তো স্বৈরাচারটা কে? আমি তো সহনশীলতা দেখিয়েছি, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমরা সহনশীলতা দেখেছি, আলোচনা করেছি, ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি। দাবি মানার পরেও তাদের এক দফা, অর্থাৎ আমি আর রেহানা 15 আগস্ট তো আমরা দুজন বেঁচে গিয়েছিলাম, কাজে আমাদের হত্যা না করা পর্যন্ত মনে হয় তাদের শান্তি ছিল না। কিন্তু রাখে আল্লাহ মারেকে, এটাই তো আমার জীবনে বাস্তবতা। গ্রেনেড হামলা, গুলি, বোমা, অনেক কিছুই তো বাংলাদেশের মাটিতে ফিরে আসার পর থেকে, 81 সালে আসার পর থেকেই তো আমাকে মুখোমুখি হতে হয়েছে। যাই না, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বাঁচিয়ে দিয়েছেন। এটা বাংলাদেশের মানুষের জন্য কিছু ভালো কাজ করার জন্যই তিনি এবারেও আমাদেরকে রক্ষা করলেন। যেখানেই থাকি, যত দূরেই থাকি, আমার মনটা বাংলাদেশেই আছে। আর আমাদের নারী সমাজ আজকে যেভাবে নির্যাতিত, নিগৃহীত হচ্ছে, আমি তার নিন্দা জানাই। এবং এই ডক্টর ইউনূস এ তো রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ব্যর্থ, রাষ্ট্র পরিচালনা ব্যর্থ। তিনি নারীর ক্ষমতায়নের কথা খুবই বলেন, দারিদ্র বিমোচনের কথা বলেন, কিন্তু কতটুকু দারিদ্র বিমোচন করতে পেরেছে? আজকে বাংলাদেশে যে দারিদ্র বিমোচন হয়েছে, সে 41 ভাগ থেকে 18 ভাগে নামিয়ে আনা, সেটা কে এনেছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই দারিদ্র বিমোচন হয়েছে। হয়তো দরিদ্রের সংখ্যা ছিল 25.1 ভাগ, আমরা তা 5.6 ভাগে নামিয়ে নিয়েছিলাম। এবং আমার লক্ষ্য ছিল যে বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন, গৃহহীন থাকবে না। আমি যে আশ্রয়ণ প্রকল্পে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি, সে 96 সাল থেকেই পর্যন্ত যাদের দিচ্ছি, সব জায়গায় আপনারা দেখবেন নারী পুরুষের ওই ঘরে 2 কাঠা করে জমি এবং ঘর, সেখানে কিন্তু নারী পুরুষের সমান অধিকার দিয়ে দিয়েছে। এবং যদি কোনো সময় বৈবাহিক জীবনে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে ওই বাড়ির মালিক কিন্তু ওই নারীরাই হবে, আমি সেটাও নিশ্চিত করে দিয়েছি। অর্থাৎ আমার দেশের নারীরা তারা নিরাপদে থাকুক, তারা নিজেদের জীবন জীবিকা যথাযথভাবে করতে পারুক, সবসময় সেই চেষ্টাই আমি করে গেছি, সেই পদক্ষেপই আমি নিয়েছি। এবং যা বলতে গেলে আমার মায়ের কাছ থেকে শেখা। একটা সমাজের দুটি অঙ্গ, নারী পুরুষ, সমানভাবে যদি এগিয়ে না যায়, তাহলে সে দেশ কখনো উন্নত হতে পারে না। আমরা দুপায়ে চলি, আমার এক পা যদি খোলা থাকে, তত আমাকে খুঁড়ে খুঁড়ে চলতে হবে। আর সমাজেও সেই অবস্থাটা, কাজে সেদিকে লক্ষ্য রেখেই শিক্ষা, দীক্ষা, কর্মক্ষেত্রে সব জায়গায় যেন আমাদের নারীদের সমানভাবে তারা এগিয়ে যেতে পারে, তাদের সেই স্বাধীনতা যেন থাকে, সে ব্যবস্থাটাই আমরা করেছি। ডোমেস্টিক ক্লিনিকে, সেখানে কিন্তু সব থেকে বেশি মেয়েরা চাকরি পায়। এখন দেখলাম তাদের বেতন ভাতা সব বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করবে? যেখান থেকে সাধারণ, বিশেষ করে মেয়েরাই তো বেশি লাভবান, তাদের তো কারো মুখাপেক্ষি হয়ে থাকতো না, হেঁটে যে তারা চিকিৎসা নিতে পারে, সেই সুযোগটাও এই ইউনিট সরকার এসে বন্ধ করে দিতে চাচ্ছে। যে কাজটাই করি সেটাই ধ্বংস করতে হবে, দেশটাকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কাজে আমি আমার বন্ধু বলবো, এই নারী দিবসের সকলের কণ্ঠ সোচ্চার করতে, যে আপনারা সোচ্চার হন এবং রুখে দাঁড়ান। এই অন্যায় অবিচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, জাতিকে মুক্ত করতে হবে। যে লোকটা শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেতে জানে, মেয়েরা কাজ করবে আর সেই টাকাটা সে সুদ হিসেবে কেড়ে নেবে, আর সেই সুদের টাকা দিয়ে তার বিলাসিতা, দেশে বিদেশে সম্পদ, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তার সম্পদ না আছে। আর শুধু দেশে তার সম্পদ অগাধ সম্পদ, আর দরিদ্রই থেকে যায়। আর এদের কাজটা কি? এরা দারিদ্রকে লালন পালন করে, কারণ দারিদ্র না থাকলে তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসা চলবে না, মোটা অঙ্কের সুদ খেতে পারবে না। আর আমার প্রচেষ্টা ছিল আমার দেশের মানুষ এবং মা বোনেরা মুখোমুখি হবে না, নিজেরা কাজ করবে, নিজেরা উপার্জন করবে, নিজের জীবন মান উন্নত করবে, এবং সেভাবে কিন্তু দেশটা উন্নত আমরা করেছিলাম। বাংলাদেশ বিশ্বে একটা উন্নয়নের রোল মডেল হিসেবেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে সমস্ত অর্জনগুলি একে একে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশ এখন ধ্বংসের দিকে। জঙ্গি, যত সন্ত্রাসী, তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হয়েছে। আর আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী, সাংবাদিক, সংখ্যালঘু সম্প্রদায়, ডাক্তার, কেউ বাদ যাচ্ছে না, পেশাজীবী, তাদেরকে গ্রেপ্তার করতে বন্দি, হত্যা করে, একদিকে হত্যা করছে, একদিকে মামলা দিচ্ছে, একদিকে বন্দি করছে, তাদের বিরুদ্ধে মামলা। চাকরি ক্ষেত্রে যেখানে আমাদের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে এবং পুলিশ বাহিনী, এমনকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার হোক, কাজে হোক, প্রত্যেকে চরমভাবে অপমান করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা, তাদের কারো পাসপোর্ট বাতিল করা হচ্ছে, নানাভাবে মানুষকে হয়রানি করছে। এইভাবে যদি সব ক্ষেত্রে হয়রানি করে, তাহলে একটা রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? শুধু নিজেরা বসে বসে ক্ষমতার ভাগরুটি খেলেই চলবে? এক একজনের তো ইতিমধ্যে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেছে। কাজে এই অবস্থায় একটা দেশ চলতে পারে না। কাজে আমাদের আজকে বোনেরাও নারী সমাজকে রুখে দাঁড়াতে হবে,
এবং সকলকে একবার সাথে এগিয়ে যেতে হবে, যাতে করে এই বাংলাদেশটা, আমরা এই দেশের যে স্বাধীনতা অর্জন করেছি, আমাদের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু রণক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় সমানভাবে কাজ করে গেছে। কাজে এই দেশ আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। কাজে এই স্বাধীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বারবার যারা ব্যাহত করছে, সেই সুদখোর জঙ্গি শাসক ইউনূস এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে, নারী জাতিকে রক্ষা করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ। দর্শক সালাম এবং শুভেচ্ছা। খবরটা ছিল এরকম, জাইয়াদিনের নিউজ পোর্টাল হেডলাইন করেছে হাসনাত সার্জিসকে শুয়োর বললেন উপস্থাপিকা বর্ণা। আমরা এর আগে আপনাদেরকে ধারণা দিয়েছি একজন উপস্থাপিকা আপত্তিকর মন্তব্য করেছেন, কটূক্তি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন নেতাদের। খবরটা এইভাবে এসছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল একটি ভিডিও ভাইরাল হয়, গতকাল মানে 12 মার্চ 2025-এ, যেদিন মাগুরার শিশুটি মারা যান, ধর্ষণ শিকার শিশুটি। যাতে দেখা যায় কয়েকজন কথা বলছেন, তার মধ্যে একজন বলছেন মাগুরা কারা কারা গিয়েছেন, একজন বললেন হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম গিয়েছেন। মানে একজন জানতে চেয়েছে কারা কারা গিয়েছে, আরেকজন উত্তর দিয়েছে সাজিদ আলম হাসনাত আব্দুল্লাহ গিয়েছেন। তখন এক নারী কণ্ঠ বলে ওঠে, শুয়োরগুলো গেলেই কি? জানা যায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান মুখ হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলমকে শুয়োর বলে চাকরি হারিয়েছেন এখন টিভির নিউজ রুম এডিটর ও টেলিভিশন উপস্থাপিকা জেনেসিয়া বর্ণা। সম্প্রতি দেশে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনা, 8 বছরের শিশু আসিয়া নিজ বোনের শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সিএমএইচে মারা যান। ঘটনার প্রেক্ষাপটে গণমাধ্যমিক ভূমিকায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি সংবাদ প্রচারের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচারে ছিল। অনুষ্ঠানটি সম্প্রচারে থাকা অবস্থায় কারিগরি ত্রুটির ফলে স্টুডিও ইনসাইড কনভারসেশনের একটি অংশ সরাসরি সম্প্রচারে চলে আসে, যেখানে নিউজরুম থেকে একজন জিজ্ঞাসা করেছিলেন হাসনাত এবং সাজিদ মাগুরায় গিয়েছেন কিনা। তার প্রতি উত্তরে এখন টিভির উপস্থাপিকা বর্ণা আনকোট অবস্থায় বলেন, এই শুয়োরগুলো গেলেই কি আর না গেলেই কি। মুহূর্তের মধ্যে টিভি ফুটেজটি ভাইরাল হয়ে গেলে এখন টিভির সিও তুষার আব্দুল্লাহ তড়িঘড়ি করে টিভি উপস্থাপিকা জেনেসিয়া বর্ণাকে চাকরিচ্যুত করেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে সরাসরি জানার জন্য উপস্থাপিকা বর্ণা কিংবা বেসরকারি টেলিভিশন এখন টিভির সিও তুষার আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আরেকটি খবরে এই জাইয়াদিনের নিউজ পোর্টালেই সেখানেই বলা হচ্ছে যে জায়গাটা বেশ স্মার্টলি হ্যান্ডেলিং, হাসনাত আব্দুল্লাহ একটু একরুখা গোয়ার টাইপের বা একটু স্থিরচিত্ত আমরা বলি সবসময়, তার জায়গা থেকে আমার মনে হয়েছে একটু পজিটিভ। আমরা তার প্রচুর সমালোচনা করি, সমালোচনা করলেও এই রিয়াকশনটি একটি গঠনমূলক রিয়াকশন। জাইয়াদিনই বলছে, গালি দেওয়ার সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক সাজিদ আলমকে গালি দেওয়ার ঘটনায় সংবাদ উপস্থাপিকা সহ 3 জন চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মর্মে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে। এবার সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ নিজেই। তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে গভীর রাতে 12 তারিখ দিন গিয়ে গভীর রাতে তিনি এই আহ্বান জানিয়েছেন। ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম, আমরা এই গালির স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, শুধু মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক। এর আগে ব্যাকগ্রাউন্ডটা আবার তুলে ধরা হয়েছে, বলা হচ্ছে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণ শিকার, যেটা আমরা আলোচনা করছি। 3টা বিষয় আমার নজর পড়ছে। এখন টিভির ভেতরকার এনভায়রনমেন্ট কি, ভেতরকার এনভায়রনমেন্ট তাহলে এনটি সার্জিস এনটি হাসনাত, এবং সেই প্র্যাকটিসটা ওপেনলি ওখানে বলার আছে, বোঝা যায়। আরেকটা দিক হচ্ছে রাজনীতিবিদদের প্রতি মানুষ ঘৃণা বিভিন্ন কোড আনকোড প্রকাশ করে, গালিগালাজ করে। আওয়ামী লীগ বিএনপিকে বিএনপি, আওয়ামী লীগকে আওয়ামী লীগ, জামাত ইসলামীকে জামাত ইসলামী, ওভাবে গালিগালাজ করতে শোনা যায় না। এখন টিভির এনভায়রনমেন্ট তাহলে জব এনভায়রনমেন্টটা সাজিদ হাসনাতদের গালিগালাজ করার ফেভারে। আরেকটা বিষয় হচ্ছে যে এই সংবাদ মাধ্যমে কোড আনকোড কোনো বিষয় নেই, সাংবাদিকের দায়িত্ব সব জায়গায় সবসময় একরকম। এখন টিভি সেই রিপোর্টারকে কতটুকু যোগ্যতা দিয়ে জায়গা দিয়েছেন, বা সেই নিউজরুম এডিটরকে তার সাংবাদিকতার জ্ঞান সম্পর্কে কতটুকু ধারণা আছে। যদি তিনি কিন্তু রাজনৈতিকভাবে বায়াস্ট হয়ে থাকেন, তাহলে আমরা বলবো মানুষ হিসেবে একে অন্যকে গালি দেওয়া উচিত না। গালি দেওয়াটা এটা কখনোই অপরকে যাকে গালি দিচ্ছেন তার উপরে যায় না, উপর দিয়ে গেলে নিজের উপরেই আসে। আরেকটি বিষয় হচ্ছে এই যে সংবাদ উপস্থাপনা, এইসব উপস্থাপনার ক্ষেত্রে এই ধরনের মানুষকে দেয়াটা এটা একটা মুসিবতের কাজ। এই ঝুঁকিটা এখন টিভি টের পাচ্ছে। সবশেষ হচ্ছে টেকনিক্যাল বিষয়। টেকনিক্যাল বিষয়ে যদি এই এরর হয়ে থাকে, আমরা এর আগের কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি টেকনিক্যাল কি ধরনের এরর হয়, আমরা নিজেরাও সেই টেকনিক্যাল এররের মুখোমুখি হয়েছি, সেটা রিপিট করলাম না, আমার অভিজ্ঞতা রিপিট করলাম না। কিন্তু
টেকনিক্যাল এররের মাঝেই আপনি কিভাবে চলবেন, কিভাবে থাকবেন সেটা ভিন্ন বিষয়। এখন মানুষের ক্ষোভ, ঘৃণা, আক্ষেপ ব্যাপক মাপে থাকতে পারে। রাজনীতিবিদদেরকে বিভিন্ন ভাষায় কথা বলেন, কিন্তু নিউজরুম প্ল্যাটফর্মে, নিউজরুম রিলেটেড যারা, তাদের ল্যাঙ্গুয়েজটা আমার মনে হয় আরেকটুখানি শালীন হওয়া উচিত। যাই হোক, চাকরি গিয়েছে, হয়তোবা হাসান আব্দুল্লাহর রিকোয়েস্টে এই চাকরি আবার ফেরত আসবে কিনা আমি জানি না, তবে এই জিনিসটার সুরাহাটা এখানে হয়ে যাওয়াটা সেটাই মঙ্গলজনক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি হাতে গ্রহণ করে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে ওয়ান ম্যান আর্মি হিসাবে বাংলাদেশকে তিনি পরিচালিত করছেন। তার বিপরীতে রাজনৈতিক দলগুলো নানান ইস্যুতে একাট্টা হয়েছে, কেউ হয়তো তলে তলে সাপোর্টও করছে, আবার প্রকাশ্যে বিরোধিতাও করছে। এর মাঝখানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন মানবিক বলেন, আবার কোনো কোনো অংশে এটাকে ভুলও বলি, বাট ওই প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। আপনাদের এটা খেয়াল থাকার কথা যে রোহিঙ্গা ইস্যুতে, এই যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া নিয়ে এটা মানে ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল শেখ হাসিনা। তো সেই সিদ্ধান্তটা যেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে হয়তো আগামী কয়েক বছর পর আমরা বুঝতে পারবো, কিন্তু এই সিদ্ধান্তটা তৎকালীন প্রেক্ষাপটে আমাদের কাছে ভালো ছিল। কেন? মিয়ানমারে বৌদ্ধ সন্ন্যাসী যারা আছে এরা যেভাবে আমাদের মুসলিম ভাইদের উপর হামলা করছিল, তৎকালীন প্রেক্ষাপটে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সহযোগিতা করছে, আমিও করছি আমার জায়গা থেকে। তো যতদিন যাচ্ছে এই রোহিঙ্গাদেরকে কিন্তু এখান থেকে বিতাড়িত করা কঠিন হয়ে যাবে। আর এর মাঝখানে রোহিঙ্গা ইস্যুতে গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি বাংলাদেশে আসছেন, তাদের সাথে দেখা করছেন, সেখানে ইফতার করছেন, অনেক আশ্বাস দিয়েছেন। মানে সকল আশ্বাসের মধ্যে আমার কাছে খুবই আশ্চর্য লাগছে ডক্টর ইউনূসের একটা লড়াইয়ের ঘোষণা, যে সারা পৃথিবীর সাথে তিনি প্রয়োজনে লড়াই করবেন। কাদের নিয়ে আসেন? মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে যে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তাদেরকে দেশে ফেরাতে প্রয়োজনে সারা দুনিয়ার সঙ্গে তিনি লড়াই করবে, মানে রাজি আছেন এবং লড়াই করবেন। তো রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুতে আওয়ামী লীগ সরকার মানে শেষ পর্যায়ে এসে আপনাদের খেয়াল থাকার কথা খুব হার্ড হইতে গেছিল। এখন রোহিঙ্গারা কেন আমাদের জন্য ঝামেলা? আমেরিকা যেই সহযোগিতা সারা পৃথিবীতে, এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এর মধ্যে রোহিঙ্গাদের জন্য হালকা পাতলা চালু আছে, বাট এটা সাফিসিয়েন্ট না। জাতিসংঘের মহাসচিব আসার পরে তিনি প্র্যাকটিক্যালি দেখছেন যে এই মুহূর্তে বাংলাদেশে কি পরিমাণ রোহিঙ্গা আছে এবং তাদেরকে ভরণ পোষণ, কর্মসংস্থান, চিকিৎসা অনেক কিছু কিন্তু বাংলাদেশকে দিতে হয়। তো এই যে দিতে হয়, টাকাটা কই পাবে? টুকিটাকি টাকা পৃথিবীর বিভিন্ন দেশ নামমাত্র দিচ্ছে, কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর মানে প্রয়োজনীয় জীবনযাপনের জন্য যে মৌলিক উপাদানগুলো আছে এতে কিন্তু সাফিসিয়েন্ট না। ইভেন রোহিঙ্গারা সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার চেষ্টা করছে, অনেকে বাংলাদেশিদের সাথে আত্মীয়তা করছেন, অনেকে অবৈধ অস্ত্র ব্যবসাতে ঢুকে গেছে, মাদক ব্যবসাতে ঢুকে গেছে। এই যে অবস্থানটা আপনার, এটার সমাধান কোথায়? যতদিন যাবে এরা বিস্ফোরণের মতন বড় হবে। এখন এই পরিস্থিতি থেকে ডক্টর ইউনূস মনে করছেন রোহিঙ্গাদের দুঃখ দেখে সমাধান করতে আপনার জাতিসংঘ মহাসচিব এসেছেন। এই ঈদে না হোক, আগামী ঈদে যাতে রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করতে পারে সেই প্রত্যাশা তিনি করছেন, এবং তিনি বলছেন রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করবেন। তো তিনি তো ক্ষমতায় থাকবেন আর 6 মাস। এর আগে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, রোহিঙ্গাদের জন্য তার যে গ্রামীণ ব্যাংক অথবা তার যে এনজিও আছে আসলে কি ধরনের সহযোগিতা দিয়েছে করেছে ওরকম ভাবে গণমাধ্যমে ছাপা হয় নাই, হয়তো বা করেছেন। আওয়ামী লীগ ইউনূসকে পছন্দ করতো না, সো ওই খবরগুলো হয়তো আমরা জানিও না, বাট এখন হয়তো তিনি জানাইতে পারে যে তিনি দাতা হিসাবে আপনার হিউজ টাকা, কিন্তু এই যে 666 কোটি টাকা করের একটা ইস্যু ছিল, তার এনজিওর বিভিন্ন সহযোগিতার কারণে এগুলা মাফের একটা ইস্যু ছিল। বাট তিনি কি এই যুদ্ধে জিতবেন? রোহিঙ্গা ইস্যুর প্রধান খেলোয়াড় হচ্ছে ভারত, আর পেছন থেকে হচ্ছে মিয়ানমার, আরেকদিকে আছে রাশিয়া, তারপর আছে চীন। এই রাষ্ট্রগুলোর সাথে এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের কতটুকু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে? তবে চীন চাইলে অনেকটা সম্ভব। চীন আর রাশিয়া, ভারত এখানে খুব বড় ফ্যাক্ট না। যেহেতু দুই দেশের সাথে ভালো সম্পর্ক আছে, কিন্তু মনে হয় না যে চীনারা এত আবার পাগল। এই রোহিঙ্গারা জানি না, হয়তো আমরা বুড়া হয়ে যাবো, নিউজ করতে হবে, বাট একটা বড় ধরনের ক্ল্যাশ হবে এদের সাথে যদি এদেরকে ফিরাইতে না পারে। তো
তো যে যুদ্ধের ঘোষণা তিনি দিয়েছেন, আমি জানি না কতটুকু তিনি সফল হবেন, বাট আমি চাই তিনি সফল হন, বাংলাদেশ নিরাপদ থাকুক, রোহিঙ্গারা রোহিঙ্গাদের দেশে চলে যাক। ভালো থাকুক। গত 2 থেকে 3 দিন ধরেই আওয়ামী অনুসারীরা সমাজ পাতা গরম করে ফেলেছে শেখ হাসিনার ফিরে আসার সংবাদে। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যম আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বরাত দিয়ে খবর প্রকাশ করে খুব দ্রুতই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই দেশে প্রবেশ করবেন। তবে কোন হিসাব নিকাশের ভিত্তিতে তাদের এই মন্তব্য, তা নিয়ে অনেকেই হাস্যরসাত্মক কথা বলেছেন, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আসুন জেনে নেই কিসের আভাসে আওয়ামী লীগের এমন স্বপ্ন। সম্প্রতি আলোচনায় আছে নেপালের সেই কর্তৃত্ববাদী রাজা জ্ঞানেন্দ্রের আবারও ক্ষমতায় আসা। সেই ঘটনায় ভরসা পাচ্ছে আওয়ামী লীগ। তারা মনে করছে নেপালের ঘটনারই হয়তো পুনরাবৃত্তি হবে বাংলাদেশে। অভ্যুত্থান ঘটিয়ে যে বাংলার মানুষ আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল, তারাই আবার যেন সাদরে গ্রহণ করবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের গল্প বলার আগে আসুন জেনে আসি নেপালের বাস্তবতা। নেপালের কর্তৃত্ববাদী রাজা জ্ঞানেন্দ্রকে ক্ষমতাচ্যুত করে 239 বছরের সুদীর্ঘ রাজতন্ত্র থেকে মুক্তি পেয়ে 2006 সালের নেপালের জনগণের উল্লাসের কথা আজও বিশ্ববাসী। রাজার ক্ষমতাচ্যুতির দাবিতে রাজপথ প্রকম্পিত করা সেই নেপালিরাই এবার আরেকবার রাজপথে ফিরে এসেছে তাদের ভুল শুধরাতে। তাদের দাবি, নেপালে আবারও রাজতন্ত্র চাই, অথচ আপন ভাইকে খুন করে ক্ষমতায় আসা রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতায় এসেই চরম কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠেন। ক্ষমতা নির্বিঘ্ন করার জন্য শুরুতেই সংসদ বিলুপ্ত করেন, তারপর একে একে গণতন্ত্র নিষিদ্ধ, রাজনীতিবিদ ও সাংবাদিকদের জেলের অন্ধকার প্রকোষ্ঠে ভরা, যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্নকরণ সহ জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর কঠোর ব্যবহার সবই করেছেন এই জ্ঞানেন্দ্র। মানুষ ক্ষুব্ধ হয়ে 2006 সালে রাস্তায় নেমে আসে। সব শ্রেণী পেশার মানুষের সেই অমোঘ চাওয়া পূরণ করতে প্রচন্ড আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন অত্যাচারী রাজা জ্ঞানেন্দ্র। তার 2 বছর পর সংসদের সর্বসম্মতিক্রমে চিরতরে বিলুপ্ত হয় 239 বছরের কলঙ্ক নেপালের রাজতন্ত্র। আনন্দ উল্লাস আর খুশিতে ঘুঙুর পায়ে সেদিন হিমালয় কন্যা খ্যাত নেপাল নেচেছিল। কিন্তু বিগত 18 বছরে 13 জন গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান পরিবর্তন করেও নেপাল তাদের সেই অধরা সুখের খোঁজ পায়নি। দেশ নিমজ্জিত হয়েছে ব্যাপক দুর্নীতি আর অপশাসনে। চারদিকে ছড়িয়ে পড়েছে অর্থনৈতিক মন্দা। নেপাল জুড়ে চলছিল হাহাকার। দেশে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি আর রাহাজানি দিনকে দিন যেন বেড়েই চলেছিল। গণতন্ত্রের সব ধরনের মন্ত্র ফুঁকা শেষ করে নেপাল আজ ক্ষান্ত। তারা আবার দেশের শাসনভার জ্ঞানেন্দ্রের হাতে তুলে দিয়ে হাত ছেড়ে বাঁচতে চাইছে। এই দাবিতেই আবারও আন্দোলন ফুঁসে উঠেছে কাঠমান্ডুতে। তাদের দাবিকে সাধুবাদ জানিয়ে আবারও দীর্ঘ বিরতির পর জনসম্মুখে দেখা মিলেছে পতিত রাজা জ্ঞানেন্দ্রের। হাত উঁচু করে দিচ্ছে আন্দোলনকারীদের সমর্থন। যদিও আমাদের আলোচনার বিষয় নেপাল নয়, বাংলাদেশ। রাজতন্ত্র না হলেও এদেশ থেকে কিছুদিন আগে বিদায় নিয়েছে 16 বছরের স্বৈরতন্ত্র। জুলাই আন্দোলনে পিষ্ট হয়ে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকালকে ভারতের সবচেয়ে বড় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া বড় করে একটি সাক্ষাৎকার ছেপেছে। সেখানে ফলাও করে লিখেছে, শেখ হাসিনা আবারও ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে। এরপরও জনমনে আলোড়ন তৈরি হয়েছে। সত্যি কি শেখ হাসিনা ফিরবেন? আর যদি ফেরেনও, তবে কি তিনি জনগণের সমাদর পাবেন, নাকি পড়তে হবে প্রচন্ড জনরোষের মুখে? তবে দেশের যা পরিস্থিতি, তার সাথে নেপালের কিছুটা মিল পাওয়া যাচ্ছে। যে হারে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ আর প্রশাসনিক বিচ্ছিন্নতা সারা দেশে ছেয়ে গেছে, শেখ হাসিনা সমাদর পেয়েও যেতে পারে। বাংলাদেশে শান্তি বজায় রাখা এবং সেখানে রাজনৈতিক একটা স্থিতাবস্থা ফিরিয়ে আনা ভীষণ রকম ভাবে জরুরি। এবং এই জায়গা থেকেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও কি তারা তাদের মতন ব্যবস্থা নিচ্ছে। তারা কিছু না কিছু প্ল্যানিং তৈরি করে রেখেছে। আর এক্ষেত্রে ভারতের ভূমিকা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, চলতি মাসেই 16ই মার্চ আমাদের যিনি এনএসএ রয়েছেন অজিত ডোভাল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি একটি গুরুত্বপূর্ণ মিটিং করতে চলেছেন। এবং এই মিটিংয়ে, এই সামিটে বলা যেতে পারে দেশ বিদেশের গোয়েন্দা প্রধান যারা রয়েছেন তারা আসবেন। আগে হ্যাঁ, আমেরিকার যিনি গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড, তিনিও আসছেন। এবং এই সামিটে বিশেষভাবে এক পর্যালোচনা করা হবে, বেশ কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত উপনীত হবে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে।
এছাড়াও আরো বেশ কিছু বিষয় কিন্তু রয়েছে যেগুলো আমি জানার জন্য সরাসরি চলে যাব বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শহীদুল হাসান খোকনের কাছে। শহীদুল ভাই, আপনাকে স্বাগত আজ তাক বাংলায় আরো একবার। শহীদুল ভাই, একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য এবং রাজনৈতিক স্টেবল রাজনীতির পরিসর তৈরি করার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু একটা তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি বাংলাদেশের যে পরিস্থিতি এখন এই মুহূর্তে চলছে আন্তর্জাতিক অঙ্গনে, সেটি ব্যাপকভাবে সমালোচিত একটি পরিস্থিতি, যেখানে নিয়মিত জঙ্গিপনা, সন্ত্রাসবাদ, মানুষের নিরাপত্তাহীনতা এটি অব্যাহতভাবে বাংলাদেশে চলছে। বিশেষ করে গত বছরের 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাবার পর, তার সরকার উৎখাত হবার পর থেকেই এই ধারাবাহিকভাবে এগুলো চলছে। বিশেষ করে যারা ওই সময় ছাত্র জনতার আন্দোলনের নামে রাজপথে ছিল, তারা কিন্তু সেই সময়টাতে বাংলাদেশে যে জাতীয় স্থাপনা সমূহ যেগুলোতে ব্যাপকভাবে হামলা, লুটপাট, ভাঙচুর করেছে এবং আন্দোলনের একদম শেষ মুহূর্তে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে যান, তখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি স্থাপনা, একটি গণভবন যেটি প্রধানমন্ত্রীর বাসভবন, আর একটি হচ্ছে জাতীয় সংসদ ভবন, এই দুটি ভবনে আমরা বিভৎস লুটপাট এবং ভাঙচুর, হামলার ঘটনা দেখেছি। আমরা 4 শতাধিক পুলিশ স্টেশন যেখানে হামলার ঘটনা দেখেছি, তাদের অস্ত্র, গোলাবারুদ লুটপাটের মতো ঘটনা দেখেছি। আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করে, বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এরকম নানাবিধ বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, মেট্রো রেল, তারপর বিভিন্ন স্থাপনা, যে স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ স্থাপনা, সেগুলোতে সক্রিয়ভাবে হামলা হয়েছে এবং সশস্ত্র হামলা। ইভেন পরবর্তীতে যে বিষয়টি উঠে এসেছিল যে বাংলাদেশে যে ছাত্র জনতার নামে যে আন্দোলন, এই আন্দোলনে যে হত্যাকাণ্ড গুলো হয়েছে, বিশেষ করে পুলিশকে গুলি হয়েছে এবং বিভিন্ন ছাত্রকে পাওয়া গিয়েছিল, সেই বডিগুলোতে যে অস্ত্রের সন্ধান, মানে গুলির সন্ধান পাওয়া গেছে, বুলেটের, সেই বুলেট গুলোতে 7.2 যে রাইফেল, অর্থাৎ স্নাইপার রাইফেলের গুলি। বাংলাদেশের কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই স্নাইপার রাইফেলটি ব্যবহার করে না। তার মানে এই গুলি তৃতীয় পক্ষ বা যারা আন্দোলনকারী, তারা যেহেতু পুলিশ হত্যা করেছে, তাদের গুলিতে, তাদের কাছে এই গুলি বা এই অস্ত্র সংরক্ষিত ছিল এবং তা ব্যবহার করে তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। ইভেন 5 আগস্টের দিন থেকেই আমরা দেখলাম যেটি, যে বাংলাদেশের যারা বিভিন্ন সময় আন্তর্জাতিকভাবে স্বীকৃত জঙ্গি, যাদেরকে শেখ হাসিনা সরকারের আমলে গ্রেপ্তার করে জেলে পুরা হয়েছিল এবং তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের নেতা কর্মী, তাদেরকে হঠাৎ করে জেল থেকে ছেড়ে দেওয়া শুরু হলো। ইভেন তারা বিভিন্ন জেল থেকে জোর জবরদস্তি বেরিয়ে গেল এবং তার পরবর্তী পরিস্থিতি যেটা তৈরি হলো 5 আগস্ট রাত থেকে, যে বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়, সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপকভাবে হামলা, লুটপাট। শুধু তাই নয়, এটা এখনো পর্যায়ে চলছে, কন্টিনিউ আছে। আমি সেটাই সংখ্যালঘু সম্প্রদায় শুধু না, ধর্মীয় ভাবে যারা এই জঙ্গিদের মতাদর্শের বাইরের লোক, ভিন্ন মতাদর্শ পোষণ করে, তাদের উপর হামলা শুরু হলো, তাদের ঘর বাড়ি লুটপাট হলো এবং সেই ব্যাপারটি কিন্তু ধারাবাহিকভাবে চলছে। এবং সর্বশেষ যে ব্যাপারটি আমরা পরিলক্ষিত হলো আমাদের সামনে, যে আন্তর্জাতিক সম্প্রদায় এটা স্বীকার করে নিল, ডক্টর ইউনূস এবং তার সরকার এটি জুলাই আগস্টের পর, অর্থাৎ আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরে তারা স্বীকার করে নিল যে এটি একটি মেটিকুলাস প্ল্যান, এটি একটি পরিকল্পিত হামলা ছিল সরকারের উপরে তাদেরকে উৎখাত করার জন্য। এবং আজকে মোহাম্মদ ইউনূস তো তিনি নিজে স্বীকার করেছেন যে পুরোটাই ছিল স্টেজড। আজকে যেটি হলো যে আজকে কিন্তু জাতিসংঘের মতো প্রতিষ্ঠান, তাদের কর্মকর্তারাও বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনীকে এই আন্দোলনে গুলি না চালানোর জন্য বা নিষ্ক্রিয় থাকার জন্য হুমকি দেওয়া হয়েছিল। তার মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ষড়যন্ত্রের মধ্যে দিয়েই কিন্তু বাংলাদেশে আজকের এই জঙ্গিবাদের উত্থান। স্বাভাবিক কারণেই শুরু থেকেই কিন্তু ভারত এটিকে অবজারভেশন করছিল, তাদের
তীক্ষ্ণ নজর ছিল বাংলাদেশের দিকে, তারা এটিকে অবজারভেশন করেছে এবং একটা পর্যায়ে ভারত সরকারের থেকে এটার উদ্বেগের কারণ হিসেবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে যে কি কি কারণে বাংলাদেশের এই জঙ্গিপনা এই সরকার উদ্বেগের কারণ ভারতের কাছে। এবং যেহেতু বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলন এবং শেখ হাসিনা উৎখাতের যে পরিকল্পনা, এর সঙ্গে আমেরিকার সাবেক যে রাষ্ট্রপতি জো বাইডেন এবং তার দলের সম্পৃক্ততার কথা উঠে এসেছে এবং প্রমাণিত হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কিন্তু বাংলাদেশের মানুষকে নিয়ে একটি জায়গায় একমত হয়েছিল, যেহেতু বাইডেন প্রশাসন ভারতের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে এককভাবে লিপ্ত হয়েছিল, সেটা কিন্তু প্রমাণিত। সেখানে দাঁড়িয়ে তারা স্বপ্ন দেখেছিল যে সরকার পরিবর্তন যদি আমেরিকায় হয় তাহলে এই পরিস্থিতি থেকে বাংলাদেশ বেরোতে পারবে এবং ভারতের জন্য যে হুমকির কারণ সেটা প্রশমন হবে। তারই ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই কিন্তু বাংলাদেশের এই মাইনরিটি নির্যাতন নিয়ে উনি নিজেই কথা বলেছেন, উনি টুইট করেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন, শপথ গ্রহণ করেছেন, হয়েই কিন্তু এশিয়ার রাজনীতি নিয়ে কথা বলেছেন, স্পেসিফিক বাংলাদেশ নিয়ে বলেছেন, বাংলাদেশের সন্ত্রাসবাদ, সংখ্যালঘু নির্যাতন। এবং এর মধ্যে কিন্তু জল আরো অনেক দূর গড়িয়েছে, বিশেষ করে বাংলাদেশের এই জঙ্গিপনা সরকার এবং বাংলাদেশের যারা জঙ্গি সম্পৃক্ত যে গোষ্ঠী আজকে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছে বা যারা আজকে শাসন চালাচ্ছে, তারা কিন্তু আইএসএ এর সঙ্গে সম্পৃক্ত হয়ে এই বাংলাদেশে একটি ভারত বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। এখনো যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।